বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইন্টার সেকেন্ড ইয়ারের বা ইন্টার ফার্স্ট ইয়ারের যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে অন্তরীকরণ, ক্যালকুলাসের যে চ্যাপ্টার অন্তরীকরণ আছে সেটার উপরে আজকে আমরা আলোচনা করব বেসিক নিয়ে। আমি মকসুদুল পারভেজ। আমি বর্তমানে পড়াশোনা করতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ইউনিভার্সিটিতে ডিভিএমএ। আজকে আমরা ক্যালকুলাস সম্পর্কে সাধারণ বেসিক যেরকম যা কিছু হয় সেই সম্পর্কে আইডিয়া নেব। এখন ক্যালকুলাসটা আসছে কোথা থেকে, ক্যালকুলাসের উৎপত্তি কি, সেটা কিভাবে হইল সেটা আমরা জানতে পারবো। এই ক্যালকুলাসটা আসে আগেকার সময়ে নুড়ি পাথর দ্বারা গণনা করা হতো। এই নুড়ি পাথরের ল্যাটিন নাম হচ্ছে ক্যালকুলাস। ল্যাটিন নাম কি? নুড়ি পাথর দ্বারা গণনা করা হতো। কিসের মাধ্যমে গণনা করা হতো? নুড়ি পাথরের মাধ্যমে। যার ল্যাটিন নাম কি? ক্যালকুলাস। যার ল্যাটিন নাম কি? ক্যালকুলাস। এই ক্যালকুলাসটা আসলে যে কোনো সূক্ষ্ম পরিবর্তন নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। ক্যালকুলাসটা কি কারণে ব্যবহার করা হয়? যে কোনো সূক্ষ্ম পরিবর্তন নির্ণয়ের জন্য। আমরা ত্রিকোণমিতি, বীজগণিত, পাটিগণিত বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি। এই ক্যালকুলাস সেরকমই গণিতের একটা শাস্ত্রের মধ্যে একটা চ্যাপ্টার, যেখানে আমরা খুবই সূক্ষ্ম পরিবর্তন আলোচনা করতে পারবো, খুবই সূক্ষ্ম পরিবর্তন নির্ণয় করতে পারবো। এই ক্যালকুলাসের আবিষ্কারক সাধারণত আমাদের বইয়ে লেখা থাকে নিউটন, কিন্তু আসলে আবিষ্কার করা হয়েছে দুইজনের মাধ্যমে। একটা হচ্ছে লিবনিজ আর একটা নিউটন। নিউটন প্লাস লিবনিজ এটা আবিষ্কার করে। নিউটন প্লাস লিব এই নিউটন প্লাস লিবনিজ এই ক্যালকুলাসটা আবিষ্কার করে। এই ক্যালকুলাসের আবার দুইটি ভাগ আছে। একটি হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আসলে এটার হচ্ছে বাংলা নাম হচ্ছে সমাকলন, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যেটার বাংলা হচ্ছে অন্তরীকরণ। দুইটা কাজ, সমাকলন আর অন্তরীকরণ দুইটি কাজ করে। এখন সমাকলনের কাজ হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা সাধারণত ক্ষেত্রফল ত্রিভুজ, চতুর্ভুজ, যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম বিভিন্ন কিছুর সহজেই আমরা কি ক্ষেত্রফল বের করতে পারি, কিন্তু এই সমাকলনের মাধ্যমে এগুলোর বের করা যাবে। পাশাপাশি আমরা যদি এরকম টাইপের কোনো ক্ষেত্র পাই, তার যদি ক্ষেত্রফল বের করতে চাই, বা যে কোনো একটা এই বরাবর গেছে, এই বরাবর গেছে, এই দিক এরকম সিস্টেম যদি থাকে, সেগুলোর সহজে আমরা কি করতে পারি? ইন্টিগ্রালের মাধ্যমে বা ইন্টিগ্রেশনের মাধ্যমে আর কি আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে এটার কাজ কি? ক্ষেত্রফল নির্ণয়। আর ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, এক কথায় আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সাধারণত ডিওয়াই বাই ডিএক্স মানে এখান থেকে আমরা সাধারণত ঢাল নির্ণয় করে থাকি, যে কোনো ঢাল নির্ণয় করে থাকি। এখন ঢাল যে নির্ণয় করলাম, ঢাল আছে, পাশাপাশি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটার মাধ্যমে ঢাল নির্ণয় করা যায়, ওটার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আছে, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর কি? তারা পরস্পর হচ্ছে বিপরীত। এটা পরস্পর কি? বিপরীত। এটা পরস্পর, তারা পরস্পর হচ্ছে বিপরীত। এখন আমরা শিখব যে কিছু, আমরা আজকে আলোচনা করব অন্তরীকরণ নিয়ে বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে। এটা নিয়ে কিছু আলোচনা করব, তার আগে আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে।
এই জানার মধ্যে আমাদের সর্বপ্রথম জানতে হবে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বা চলক। ভ্যারিয়েবল বা চলক, ভ্যারিয়েবল আসলে কি? ভ্যারিয়েবল হচ্ছে পরিবর্তিত রাশি, পরিবর্তিত রাশি। আচ্ছা, আমরা জানি এক্স এর মান 5 হইতে পারবে, এক্স এর মান 1 হইতে পারবে, এক্স এর মান 2 হইতে পারবে, যে কোনো কিছু হইতে পারে। এক্স এর মান কি, মানটা কি চেঞ্জ হচ্ছে না, এই চেঞ্জটাকে বলা হচ্ছে পরিবর্তিত রাশি। এক্স এর মান কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, যা পরিবর্তিত রাশি। এটাই কি একটা এক্স কে এখানে নির্দেশ করতেছে, ভ্যারিয়েবল বা চলক। এক্স এর মান কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এই চলকটা আসলে দুই প্রকার হয়, চলকটা হয় দুই প্রকার। একটা হচ্ছে স্বাধীন চলক, আর একটা হয় অধীন চলক। আচ্ছা, স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো? আমরা একটা সমীকরণ লিখতে পারি, এফ এক্স। এফ এক্স একটা কি, ফাংশন অফ এক্স। এখানে ভ্যারিয়েবলটা কি, এক্স। এক্স একটা কি, চলক। ফাংশন অফ এক্স, এখানে যদি লিখি এক্স প্লাস টু, ফাংশন অফ এক্স, এক্স প্লাস টু। এটাকে যদি আমরা ওয়াই ধরে নিই, এটাকে যদি আমরা কি ধরে নিই, ওয়াই ধরে নিই। ওয়াই এর মানটা এক্স এর ওপর কি হচ্ছে, নির্ধারণ করতেছে বা নির্ভরশীল। এক্স এর ওপর কি করতেছে, ওয়াই এর মানটা নির্ভরশীল। কিন্তু এখানে যে এফ অফ এক্স আছে বা ফাংশন অফ এক্স, যেখানে এক্স এর মানগুলো আমরা যদি চেঞ্জ করে দিই ওয়াই, বা যে কোনো মান চেঞ্জ করে দিই 2, 3, তাহলে কি হচ্ছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু কারো উপর নির্ভরশীল না, এটা কারো উপর, এই এফ এক্স, এফ অফ ফাংশন অফ এক্সটা কারো উপর নির্ভর করে না। এজন্য এটা কি, এটা হচ্ছে আমাদের স্বাধীন চলক। আর পাশাপাশি এই ওয়াই ইকুয়াল, আমরা এটা ইকুয়াল আবার লিখতে পারি ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু। আচ্ছা, ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু। এখন এক্স এর যদি আমরা ইনপুট দিই 1, এক্স এর ইনপুট দিলে ওয়াই এর মান আসবে 3। এক্স এর ইনপুট যদি 2 দিই তাহলে ওয়াই এর আউটপুট আসবে 4। এক্স এর ইনপুট যদি 3 দিই ওয়াই এর আউটপুট আসবে 5। তার মানে এক্স এর মানের সাথে ওয়াই এর মান কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এক্স এর মানের সাথে কি হচ্ছে, ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা, এই ওয়াইটা এক্স এর উপর কি নির্ভরশীল, তার মানে এটা কি অধীন চলক। আচ্ছা, একটা অধীন চলক আর একটা অধীন চলক, এখানে তিনটা যে রাশি আছে, আমাদের তিনটা কি আছে, রাশি। এখানে ওয়াই আছে, এফ অফ এক্স আছে, ফাংশন অফ এক্স, এবং এক্স প্লাস টু। তিনটা পরস্পর সমান। আচ্ছা, কোনো কিছু যদি সমান হয় তাহলে প্রত্যেকটাকে কি রাশির মানগুলো কি, রাশিগুলো কি সমান হইতে হবে না? তার মানে ওয়াই ইকুয়াল যদি অধীন চলক আসে, ওয়াইটা কি আসে, অধীন চলক। ওয়াই ইকুয়াল যদি অধীন চলক হয় তাহলে অবশ্যই ফাংশন অফ এক্স, এই পুরোটা কি অধীন চলক। এক্স প্লাস টু কি অধীন চলক। কিন্তু এই ফাংশন অফ এক্স এর মধ্যে যে এক্সটা আছে, এই যে ভ্যারিয়েবলটা আছে, এটা স্বাধীন চলক। কারণ এই এক্স এর মানটা যখন চেঞ্জ করব, এখানে কি হয়ে যাবে, আমাদের আউটপুটটাও চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটার মানের সাথে কারো আউটপুটের কোনো হচ্ছে না। এখানে এক্স এর মান চেঞ্জ, এখানে এক্স এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এক্স এর মান আলাদা বসাবো, এখানে এক্স এর মান আরেকটা আসবে। এইভাবে যখন এক্স এর মানগুলো চেঞ্জ হচ্ছে, তার মানে এক্স কারো উপর নির্ভরশীল না। কিন্তু এখানে ওয়াই এর মানটা এক্স এর মানের উপর নির্ভরশীল। এক্স এর মান চেঞ্জ করলে ওয়াই এর মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে ওয়াই অবশ্যই কি অধীন রাশি, এবং এফ অফ এক্স এটাও অধীন রাশি, এক্স প্লাস টু এটাও অধীন রাশি। কারণ কি, তিনটি রাশি কি একই হওয়া সত্ত্বেও তাহলেই তারা পরস্পর কি হবে, সমান হবে। তার মানে এই রাশিটাও অধীন যদি হয়, অধীন চলক হয়, এটাও অধীন চলক হইতে হবে, এখানেও কি হইতে হবে, এই রাশিতেও অধীন চলক হইতে হবে। তার মানে তিনটা পরস্পর কি আছে, অধীন চলক। এর মধ্যে ফাংশন অফ এক্স এর মধ্যে এক্স যেটা আছে, সেই চলকটা হচ্ছে স্বাধীন চলক। এখান থেকে আমরা চলক সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলাম। এখন আমরা জানতে পারবো ফাংশনটা আসলে, ফাংশন যে পড়লাম, ফাংশন আসলে কি। ফাংশনটা হচ্ছে দুই বা ততোধিক, দুই বা কি ততোধিক চলকের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা দুই বা ততোধিক কি হচ্ছে, চলকের মধ্যে। চলক কি কেবলই বললাম এক্স, ওয়াই, জেড, যেরকম চলক হইতে পারে। এগুলোর মধ্যে এখন এক্স ইকুয়াল ওয়াই প্লাস টু, এটা কি হইতে পারে, একটা ফাংশন হইতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে যে ফাংশনটা দুই বা ততোধিক কি হয়েছে, চলকের মধ্যে সম্পর্ক হয়েছে, কিন্তু এই সম্পর্কটা হইতে হবে কি সংজ্ঞায়িত বা জায়েজ সম্পর্ক। সংজ্ঞায়িত বা জায়েজ সম্পর্ক। সংজ্ঞায়িত কি, এই মানটা যদি আমরা এক্স ইকুয়াল √3 ওয়াই লিখি, √3 ওয়াই লিখি, তাহলে ওয়াই এর যদি আমরা ইনপুট যদি বসাই -6
বা মাইনাস সামথিং, তাহলে এখানে কি আসবে? অবশ্যই কি আসবে? এই মানটা আসবে জটিল। এই মানটা তখন জটিল আসবে, তখন এই মানটা কি হয়ে যাচ্ছে? জটিল মান আসতেছে, তখন কি হচ্ছে না? এটা সম্পর্কটা জায়েজ হচ্ছে না, এই জন্য তখন এইটা কি হবে না? ফাংশনে গণ্য হয়ে যাবে না, কারণ মানটা তখন কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। মান যখন আমরা নেগেটিভ বসাচ্ছি, আউটপুটটা কি হয়ে যাচ্ছে? জটিল আসতেছে। কিন্তু এখানে যখন আউটপুট ইনপুট সবই কি হচ্ছে? সর্বদা সমান আসতেছে, কিন্তু এটা কি হবে? এটা ফাংশন আসবে, কিন্তু এটা ফাংশন আসবে না। এই জন্যই বলা হয় সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত মানে বোঝাচ্ছে এখানে যে দুইটার মধ্যে সম্পর্কগুলো কি হবে? জায়েজ বা সংজ্ঞায়িত। আচ্ছা, এখন আমরা পড়বো যে কিছু চিহ্ন সম্পর্কে জেনে নেব। টেন্স টু, এরকম চিহ্ন, এগুলো যেগুলো আসে আমাদের ক্যালকুলাসে। ক্যালকুলাসে একটা চিহ্ন সবচেয়ে ভালো মতো লিমিটের ক্ষেত্রে অঙ্ক আসবে ক্যালকুলাসে, এই চিহ্নটা। এই চিহ্নটা আমরা সাধারণত ভেক্টরে পড়ে আসছি, যেটা ভেক্টর চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই চিহ্নটা আমরা অলওয়েজ ব্যবহার করি যখন ডিফারেন্সিয়েশন করব, তখন এটা অলওয়েজ নির্ধারণ করবে টেন্স টু। টেন্স টু মানে হচ্ছে কাছাকাছি। টেন্স টু মানে খুবই কাছাকাছি, একটা আরেকটার খুবই কাছাকাছি। এখান থেকে এইটুকু জেনে রাখলে হবে আমাদের যে টেন্স টু মানে খুব কাছাকাছি। এখন যদি এক্স ইকুয়াল যেরকম 3 আছে, এক্স এর কাছাকাছি যদি কোনো আমি একটা মান ধরি, ধরো এক্স ইকুয়াল 2.99, এরকম একটা যদি মান ধরি, এই এক্স এর মানটা কি হচ্ছে? 3 এর কাছাকাছি হচ্ছে, পাশাপাশি 2.9টা কি হচ্ছে? এটাও কি টেন্স টু 3, মানে এই মানটা 3 এর কাছাকাছি যাচ্ছে। এই মানটা কি বোঝাচ্ছে? 3 এর কাছাকাছি, কিন্তু কি 3 নয়। 3 এর কাছাকাছি কিন্তু 3 নয়। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে কিছু আমরা চিহ্ন চিনে নেব। এটা হচ্ছে কি আমাদের সাধারণত পড়ছি ডেল চিহ্ন, আর একটা পড়ছি কি, এটা পড়ছি ডেল্টা। ডেল কি কাজ করে? ডেল পার্থক্য নির্দেশ করে। ডেল কি কাজ করে? পার্থক্য বা পরিবর্তন নির্দেশ করে। এই ডেল্টারও একই কাজ, পার্থক্য বা কি নির্ণয় করবে? পরিবর্তন নির্ণয় করবে। পাশাপাশি এখন এই দুইটি চিহ্নর পর এখন আমরা ক্যালকুলাসের বেসিকের মধ্যে যাব। ক্যালকুলাসের বেসিক বা এখানে ক্যালকুলাস যে আসছে, ক্যালকুলাসের বেসিকটা হবে, আমরা যে ক্যালকুলাসে একটা অপারেটর, ক্যালকুলাসের বেসিকের জন্য আমাদের জানতে হবে অপারেটর। অপারেটর কি? যা অপারেট করবে। এটা হচ্ছে যেরকম আমরা সাইন জানি, সাইন কি? একটা অপারেটর। কিন্তু সাইন যদি এমনি এমনি থাকে, এর কোনো কিছুই নির্দেশ করে না, কিন্তু সাইনের মধ্যে আমরা যদি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ইনপুট করি, তাহলে তারা কি? একটা মান দেয়। তারা কি দেবে? একটা আউটপুট দেবে। তার মানে এটা কি? অপারেট করতেছে। এই মানগুলো যখন আমরা ইনপুট করতেছি, সে একটা কি দিচ্ছে? মান আউটপুট করতেছে। এজন্য তারা কি করে? এটা অপারেট করে। সেরকম ভাবে ইন্টিগ্রেশনেরও আবার ডিফারেন্সিয়েশনেরও কিছু কি আছে? অপারেটর আছে। সেরকম মানকে কি করবে? এরা নিজের ভ্যালু কি করবে না? চেঞ্জ করবে না। নিজের ভ্যালু কি করবে না? পরিবর্তন করতে পারবে না। কিন্তু এরা কি করবে? এই মানগুলো আউটপুট দিতে পারবে। নিজের ভ্যালু কিন্তু নাই। এদের কি সাইনের কোনো এক্সট্রা ভাবে যদি সাইন থাকে, তাহলে এটা দ্বারা কোনো কিছু বোঝাবে না। কিন্তু সাইন যখন 30 ডিগ্রি হয়ে যাবে, সাইন 30 ডিগ্রি মানে একটা মান নির্দেশ করবে, যার মান হচ্ছে হাফ। এরকম যেরকম একটা আছে, এটাকে এখানে এই সাইনটা কি? অপারেটর। সেরকম আমরা ডিফারেন্সিয়েশনেরও একটা অপারেটর পড়বো, সেটা হচ্ছে ডিডিএক্স। ডিডিএক্স বুঝাবে ডি ডিএক্স। এখানে ধরো ওয়াই একটা ফাংশনের মান ধরলাম, ওয়াই ইকুয়াল এফ এক্স। এই ফাংশনটা যখন ইনপুট করব, তখন কি হবে? একে এক্স এর সাপেক্ষে, এখানে চলকটা কি? এক্স, এক্স এর সাপেক্ষে কি করবে? একে ডিফারেন্সিয়েশন করবে। একে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে। এটা হচ্ছে একটা অপারেটর এখানে। আচ্ছা, এইটা গেল। এখন আমাদের লিমিটের অপারেটর আছে। এখানে ডিফারেন্সিয়েশনের গেল, পাশাপাশি আমাদের লিমিটের একটা অপারেটর আছে। লিমিটের অপারেটর কি হবে? এল আই এম বা এল টি। লিমিট, এল টি বা এল আই এম, এটার মাধ্যমে প্রকাশ করা যায়। এটার মাধ্যমে আমাদের লিমিট, এই অপারেটরটা প্রকাশ করা হবে। আচ্ছা, এখন আমরা ফুললি ক্যালকুলাসের লিমিট সম্পর্কে, লিমিটের ধারণা সম্পর্কে, কোন জায়গা থেকে লিমিট আসলো, কিভাবে আসলো, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। এখন কথা হচ্ছে যে লিমিটের অস্তিত্ব কিভাবে আসলো ক্যালকুলাসে। এখন ধরো একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স। এটা একটা ফাংশন দেওয়া আছে যার মান আছে এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। এটা একটা কি দেওয়া আছে? ফাংশন, ফাংশন অফ এক্স। এখানে ভ্যারিয়েবল কে এক্স। এখন এক্স এর মানটা আমরা 1 2 3 4 যা কিছু বসাইতে পারি,
কিন্তু এক্স এর মান এখানে 1 বসালে একটা মান দিবে, সেখানে কি আসে -1 স্কয়ার -16 ইকুয়াল আসে -15/-3। তাহলে -15/-3 মানে 5 আসে। আবার 2 বসালে এরকম ভাবে মান দেবে, 3 বসালে মান দেবে। কিন্তু যখন আমরা x এর মান 4 বসাবো, x এর মান কত বসাবো 4 বসাবো, তখন উপরে কি আসবে 16-16 আর নিচে কি আসবে 4-4। এটা উপরে আসে 0/0। 0/0 হচ্ছে, এটা হচ্ছে অনির্ণীয় বা ম্যাথ ইরর। এটা কি আসে অনির্ণীয়। এই অনির্ণীয় ফাংশন, এই ফাংশনটার মান কি হচ্ছে অনির্ণীয়। কিন্তু আমরা কোনো একটা ফাংশনের মান কি হতে পারে বা কোনো কিছু হইতে পারে, কি আসবে সেটা আন্দাজ করার জন্য আমরা কিছু একটা করতে পারি। ধরেন এখানে 4 আছে, 4 যদি ইনপুট করি তাহলে আউটপুট কি আসতেছে 0। কিন্তু যদি আমি 4 থেকে কিছু কম যদি নিই, ধরো 3.99 বা 4 থেকে কিছু বেশি অল্প 0.1 এরকম যদি ইনপুট নিই, কিরকম আউটপুট আসবে সেখান থেকে আমরা কিন্তু 4 যদি ইনপুট করি সেরকম আউটপুটটা কি আসবে সেটা কিন্তু বুঝতে পারবো। যদি কাছাকাছি মান ইনপুট করি তাহলে আউটপুট কি আসতেছে সেখান থেকে আমরা কি করব 4 যদি ইনপুট করি তাহলে আউটপুট কি আসবে সেটা ধারণা নিব। এখান থেকে তোমার হচ্ছে লিমিটের অস্তিত্ব আসবে। এখন ধরো যদি আমরা এখানে f এর মান 4 না বসায় f এখানে 3.99 বসায়, যদি f এর মান 3.99 বসায় তাহলে ফাংশনের মানটা আসবে আমাদের সামথিং, এটা আসে, আচ্ছা এটা আসবে 7.99। এটা আসবে কি 7.99। এটা তোমরা ক্যালকুলেটরে বসে দেখবে 7.99 আসবে। পাশাপাশি আমরা যখন f এর মানটা মানে এই x এর মানটা আরো 4 এর কাছাকাছি নেব তখন এই মানটা কি হবে আরো কাছাকাছি আসবে। আবার f এর জায়গায় x এর মান কি বসালাম, x এর মান বসাবো 3.9999, তখন আমাদের এখানে আসবে কি 7.9999, এইটা আসবে। আচ্ছা এখানে যখন x এর ইনপুটটা কি দিচ্ছি 3.9999, মানে এটা কি করতেছি 4 এর কাছাকাছি যাচ্ছে। মানটা কার কাছাকাছি যাচ্ছে, এই মানটা যাচ্ছে 4 এর কাছাকাছি। পাশাপাশি এই মানটা কি আসতেছে কাছাকাছি, কিসের মান আসছে 8 এর কাছাকাছি একটা মান দিচ্ছে। পাশাপাশি যদি আমরা 3 মানে 4 থেকে যদি কিছু একটু মান বেশি নিই, 4 থেকে যদি কিছু একটা মান বেশি নিই, ধরো fx 4.001, তখন আমাদের মানটা এখানে fx এর x এর মানটা কি ধরলাম, x এর মান ধরলাম 4.001, তখন fx টা আসে আমাদের 8.001। এরকম ভাবে যখন fx এর x এর মানটা যখন চেঞ্জ করে দেব, x এর মান কত আসতেছে 4.0001, তখন fx এর মানটা আসতেছে 8.0001। এই মানটা আসতেছে। এই মানটা কি, এই মান থেকে আমরাও জানতে পারি x এর মান কি হচ্ছে, x এর মান 4 এর কাছাকাছি যাচ্ছে। x এর মানটা কার কাছাকাছি যাচ্ছে 4 এর কাছাকাছি, তখন আমাদের এই আউটপুটটা কার কাছাকাছি যাচ্ছে 8 এর কাছাকাছি। আমরা কিন্তু এখানে x এর মান এক্স্যাক্টলি 4 বসাইনি, এখানেও কিন্তু 4 বসাইনি, 4 এর কাছাকাছি মান বসাইছি, এখানেও কিন্তু 4 এর কাছাকাছি মান বসাইছি। সেটা দেখাচ্ছে কি সে মানটা কি কার কাছাকাছি যাচ্ছে 8 এর কাছাকাছি যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের কিসে আসে লিমিটের ধারণা আসে। আচ্ছা এখানে যদি আমরা x এর মান কি করতে পারতেছি 4 থেকে কিছুটা কম বা 4 থেকে কিছুটা বেশি নিতে পারতেছি, কিন্তু এক্স্যাক্টলি x ইকুয়াল 4 বসাইতে পারতেছি না। এক্স্যাক্টলি x ইকুয়াল যখন 4 বসাইতে পারতেছি না, এই x ইকুয়াল 4 এই বিন্দুতে এই ফাংশনটা কি সীমাবদ্ধ। এই ফাংশনটা কি হচ্ছে এই x ইকুয়াল 4 বিন্দুতে এই ফাংশনটা কি হয়ে যাচ্ছে সীমাবদ্ধ, কারণ সে কি একটা মান দিচ্ছে না। কিন্তু তার কাছাকাছি যদি কোনো মান নিই সেখান থেকে আমরা পাচ্ছি যে এই মানটা যদি আমরা 4 এর কাছাকাছি নিই আউটপুট কি হবে 8 এর কাছাকাছি আসবে। 8 এর যে কাছাকাছি মানটা আসবে এই মান থেকে আমরা কি এখান থেকে ধারণা করতে পারি না x টেন্ডস টু 4। এর আগে আমরা বলছিলাম x কাছাকাছি মানে টেন্ডস টু, কাছাকাছি মানে খুব নিকটবর্তী, এর জন্য চিহ্ন কি দেওয়া হয় টেন্ডস টু 4। তাহলে আমাদের ফাংশনের মানটা কত আসতেছে, ফাংশনের মানটা আসতেছে 8। এই মানটা কত আসতেছে 8 আসতেছে। আচ্ছা এইটাই আমাদের ক্যালকুলাসের লিমিটের ধারণায়, এই ক্যালকুলাসে এই চিহ্ন এই আমাদের লিমিটের ধারণাটাকে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করছে, সেটাই হচ্ছে লিমিটের ফাংশন আকারে প্রকাশ করছে, সেটা হচ্ছে লিমিট x
টেন্স টু 4, এক্স টেন্স টু কি হচ্ছে 4, তখন ফাংশন অফ এক্স কি হচ্ছে, ফাংশন অফ এক্সটা কি ছিল আমাদের, ফাংশন অফ এক্স ছিল এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, এই ফাংশনটা ছিল। এই ফাংশন অফ এক্স এর মানটা কত হচ্ছে, 8 হচ্ছে। কারণ কি, এই মানটা যখন 4 এর কাছাকাছি, মানে 4 এর কাছাকাছি মান যাচ্ছে এক্স এর মানটা, তখন ফাংশনের মানটা কার কাছাকাছি যাচ্ছে, 8 এর কাছাকাছি, মানে এই টেন্স টু মানে 8 মান বোঝাচ্ছে। এখান থেকে আমরা কি পাই, লিমিটের ধারণা পাই। এই লিমিটটা এই কারণে আসে যে লিমিট এখানে x ইকুয়াল 4 যদি বসাই, তাহলে x ইকুয়াল 4 বোঝাচ্ছে fx ফাংশনটা x ইকুয়াল 4 বিন্দুতে কি লিমিট বিদ্যমান। কারণ লিমিট মানে বোঝাচ্ছে এই বিন্দুতে এই ফাংশনটা কি সীমাবদ্ধ, এই বিন্দুতে এই ফাংশনটা কি সীমাবদ্ধ fx, তার মানে এখানে বোঝাচ্ছে x ইকুয়াল 4 বিন্দুতে, x ইকুয়াল 4 বিন্দুতে fx এর লিমিট বিদ্যমান। এখান থেকে আমরা কি পাচ্ছি, লিমিটের ধারণা পাচ্ছি। আচ্ছা, এখন লিমিটের ধারণা আমরা পাইলাম, কিন্তু লিমিট দিয়ে কিভাবে কাজ করব, কি করব, সেটা আমাদের এখন বুঝতে হবে। এটা হচ্ছে এখন আমাদের লিমিট যে ছিল, লিমিটে আমাদের ফাংশনটা কি ছিল, fx এখানে আসে কি এক্স স্কোয়ার মাইনাস 16 যেটা ছিল এক্স মাইনাস 4, এটা ছিল। আচ্ছা, আমরা এক্স এর এই যে মানটা বসাইলাম, এক্স এর মানটা কি বসাইছিলাম, টেন্স টু লিমিট দ্বারা প্রকাশ করছিলাম, এক্স টেন্স টু কি ছিল 4, তখন ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্সটা কি আসছিল, 4 আসছিল। এখন কথা হচ্ছে যে এইটাকে তোমাদের মাথায় আসতে পারে যে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দ্বারা ভাঙবো, এই কাজটাও অনেকে করতে পারে, এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এখান থেকে সূত্র আসবে এক্স প্লাস এ মানে এক্স মাইনাস বি মানে 4 বোঝাবে, আর নিচে কি আসবে এক্স মাইনাস 4। আচ্ছা, এখান থেকে অনেকে বলবে যে এইটা এইভাবে কাটে দিয়ে আমরা সোজাতে এক্স প্লাস 4 আনতে পারি, কিন্তু কথা হচ্ছে যখন এক্স এর মানটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এই ফাংশনের এই জায়গায় এক্স এর মান কি হচ্ছে, 4 হচ্ছে, তখন এইটার মান কি হয়ে যাচ্ছে 0, তার মানে এখানেও 0 আসতেছে, এখানেও 0 আসতেছে। 0 আর 0 কি সারা জীবনে কেউ কাটে? এই কাজটা অনেকের মাথায় আসবে যে এখানে এই কাজটা করব যে এটাকে আমি ভেঙে নেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মাধ্যমে, সূত্রের মাধ্যমে ভেঙে নেবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে নিচে নিচে কেটে দেবো, কিন্তু কাটে নিয়ে এখানে যে কাটবো, কাটাটা কি জিরোর সাথে জিরো কাটাকাটি হচ্ছে না, এই জিরোর সাথে জিরো কখনোই কাটাকাটি হবে না, কিন্তু জিরোর সাথে জিরো যখন কাটাকাটি হবে সেটা জায়ের সম্পর্ক চলে আসবে লিমিটে। লিমিটে আমি এই লিমিটটা তখন আমাকে নির্দেশ করতেছে কি, এক্স নট ইকুয়াল, এখানে এক্স টেন্স টু 4, এক্স টেন্স টু 4 মানে কি এক্স নট ইকুয়াল 4, এক্স নট ইকুয়াল 4, এক্স এর মানটা কি আসলে 4 না, কিন্তু 4 এর কাছাকাছি, এই টেন্স টু চিহ্ন দ্বারা বোঝাচ্ছে ওটা। তখন যদি আমরা বলি যে এক্স এর মান 4 নয়, 4 ব্যতীত অন্য মান, তখন কি হচ্ছে, সেই মানটা আমরা কি করতে পারবো, কাটাকাটি করতে পারবো। যেরকম এখানে আসতক লিমিট এক্স টেন্স টু কি 4, এক্স টেন্স টু কি 4, এফ এক্স কি আসতক, এটাকে ভেঙে নিতাম এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, এটা আসতক ইকুয়াল আসতক লিমিট এক্স টেন্স টু 4, এখানে আসে কাটাকাটি করলে কি আসে এক্স প্লাস 4। এই যে এখন যে কাটাকাটি করলাম, সেই কাটাকাটির সময় আমাদের কি কারণে কাটাকাটি করতে পারছি, এক্স নট ইকুয়াল 4, এই নট ইকুয়াল 4 এটা রিপ্রেজেন্ট করবে কে, এক্স টেন্স টু 4, এটা দ্বারা বোঝা যাবে যে এক্স এর মান কখনোই 4 হবে না, কিন্তু 4 এর কি হবে, কাছাকাছি হবে, 4 এর কি হবে, কাছাকাছি হবে। এই জন্য এই লিমিট দ্বারা আমরা কাজ করব। তখন যদি আমি এক্স এর মানটা কি বসাই, 4 বসাই, তখন আউটপুট কি আসবে, 8 আসবে। বুঝতে পারছে? এইভাবে আমাদের লিমিটের কাজগুলো করতে হবে, লিমিটের ফাংশনের যত কাজ থাকবে সবগুলো এইভাবে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা লিমিটের কাজ করলাম, লিমিটের আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি সেরকম একটা ফাংশন, সাধারণ ফাংশন ধরে নিলাম y ইকুয়াল এফ অফ এক্স এক্স স্কোয়ার, এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন বা লিমিটের কাজ করব, লিমিটের মাধ্যমে করব। এখন লিমিটের মাধ্যমে কিভাবে করব, লিমিটের মাধ্যমে করা লাগবে, ধরো এখন প্রথমে ছিল আমাদের y ইকুয়াল এফ এক্স প্লাস ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার, এখন আমরা y কে চেঞ্জ করে দিলাম, ধরো y ইকুয়াল ওয়াই প্রাইম, এখন y এর মানটা কি করছি, চেঞ্জ করছি, যা কি হয়েছে ওয়াই প্রাইম হয়েছে। এখন আমাদের এখানে x এর মানটাও তো কিছু চেঞ্জ হয়েছে, ধরলাম ওই মানটা কি হয়েছে, ডেল এক্স পরিমাণ চেঞ্জ হয়েছে,
এক্স এর মানটা কি হয়েছে, ডেল এক্স পরিমাণ চেঞ্জ হয়েছে। এখন ভ্যারিয়েবল এখানে কি, ফাংশন অফ এক্স এর মধ্যে ভ্যারিয়েবল হচ্ছে এক্স প্লাস ডেল এক্স। এই ডেল এক্সটা এক্স প্লাস ডেল এক্সটা কি হবে, এখানে তখন ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে আসলো কি এক্স প্লাস ডেল এক্স তার উপর কি হোল স্কয়ার। আচ্ছা আমরা এখানে পড়লাম ওয়াই এর পরিবর্তন ঘটলো। আচ্ছা ওয়াই এর কি পরিমাণ পরিবর্তন ঘটতেছে সেটা আমরা বের করি। ডেল ওয়াই ইকুয়াল আসলে আসতেছে কি এক্স প্লাস ডেল এক্স মানে ওয়াই প্রাইম, এই ওয়াই প্রাইম মাইনাস কি ওয়াই, ওয়াই এর মান কি এক্স স্কয়ার। এখান থেকে আমরা কি সূত্র ফেলাতে পারি না, এক্স স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে 2x ডেল এক্স প্লাস ডেল এক্স তার উপর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এক্স স্কয়ার এখানে কি কাটা দেওয়া যায় না, তাহলে 2x ডেল এক্স আসে প্লাস ডেল এক্স স্কয়ার আসে। এটা কি আসলো, ওয়াই এর পরিবর্তন আসলো। আচ্ছা এখানে এক্স এর পরিবর্তন কি হয়েছে, এক্স এর পরিবর্তন কিন্তু আমরা জানি ডেল এক্স পরিমাণ এক্স এর পরিবর্তন হয়েছে। এখন আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স যদি বের করি, ডেল ওয়াই বাই কি করব, ডেল এক্স বের করব, মানে এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর কি পরিবর্তন ঘটতেছে, এক্স এর পরিবর্তনের জন্য এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন। আচ্ছা এক্স এর পরিবর্তনের জন্য আমরা কি পাচ্ছি, ওয়াই এর পরিবর্তন। এখানে যে এক্স এর যে মান চেঞ্জ হবে, এক্স এর যে কোনো মান হইতে পারে, এখন চেঞ্জ ডেল এক্স যে কোনো হইতে পারে, ডেল এক্স ইকুয়াল 4 যে কোনো হইতে পারে। এখন এই মানটা চেঞ্জের জন্য ওয়াই এর কি মান চেঞ্জ হবে, সেখান থেকে আমরা কি করব, এই ফাংশন অফ এক্স এর লিমিটের থেকে ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন করে এই লিমিটের মাধ্যমে কি মানটা আসতেছে সেটা আমরা কি বের করব। এখন বেরটা কি করব, এখানে আমরা কি পাইলাম, ডেল ওয়াই ইকুয়াল এটা পাইছি। এখন এখানে আমরা ডেল ওয়াই ইকুয়াল পাইলাম, উপরে লিখে রাখি ডেল ওয়াই ইকুয়াল 2x ডেল এক্স প্লাস ডেল এক্স স্কয়ার। আচ্ছা এটা পাইলাম। আর আমাদের ফাংশনটা যেটা ছিল ফাংশনও মিশে গেছে, তাহলে y ইকুয়াল এফ এক্স এক্স স্কয়ার এটা ছিল। আচ্ছা এখানে এফ এক্স এক্স স্কয়ার ছিল। আচ্ছা আমরা এই কাজটা কি করি, আমরা বের করছিলাম ডেল ওয়াই বাই ডেল এক্স। আচ্ছা ডেল ওয়াই বাই ডেল এক্স এই মানটা আমরা লিমিট দ্বারা কিভাবে করব, লিমিট ডেল এক্স টেন্স টু কি 0। আচ্ছা এই লিমিট টেন্স টু কি হচ্ছে 0 হচ্ছে, মানে ডেল এক্স এর মানটা কি হচ্ছে 0 এর কাছাকাছি, মানে এক্স এর সূক্ষাতি শুকনো মানে খুবই খুবই ছোট পরিবর্তনের কারণে ওয়াই এর কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা বের করব। ওয়াই এর কি হচ্ছে সেটা আমরা বের করব। কিভাবে বের করব, লিমিট ডেল এক্স টেন্স টু কি 0। আচ্ছা ডেল ওয়াই ইকুয়াল আমরা কি পাইছিলাম 2x ডেল এক্স প্লাস ডেল এক্স তার উপর কি হোল স্কয়ার ডিভাইডেড বাই কি ডেল এক্স। আচ্ছা এখান থেকে আমরা কি পাই, ডেল এক্সটা কি কমন নিতে পারি না, লিমিট ডেল এক্স টেন্স টু 0। তাহলে এখান থেকে যদি আমরা ডেল এক্স কমন নিই, ডেল এক্স কমন নিলে কি আসে 2x প্লাস ডেল এক্স ডিভাইডেড বাই কি ডেল এক্স, এটা আসে কিনা। আচ্ছা ডেল এক্স আসে। এখন ডেল এক্সটা কি বলছে টেন্স টু 0, এটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো, কারণ কি এখানে ডেল এক্স কিন্তু 0 না, 0 এর কাছাকাছি, 0 না কিন্তু 0 এর কাছাকাছি, এজন্য কি এর মানটা যে কোনো হইতে পারে, 0 এর কাছাকাছি 0.000, তোমার কল্পনার থেকেও বেশি ক্ষুদ্র হইতে পারে। এখানে তোমাদের কল্পনার থেকেও কি হবে বেশি ক্ষুদ্র হবে। এখন এই ক্ষুদ্র মান কিন্তু 0 না, তার জন্য আমরা কি করতে পারতেছি, কাটাকাটি করতে পারতেছি। এখন কি আসলো, লিমিট ডেল এক্স টেন্স টু 0। এখন এখানে ফাংশনটা কি ছিল 2x প্লাস ডেল এক্স থাকলো। আচ্ছা এই ডেল এক্সটা কি বলছে 0 এর খুবই খুবই কাছাকাছি। আচ্ছা আমরা যদি কল্পনা করি যে একটা সমুদ্র আছে, সেই সমুদ্র থেকে 1 গ্লাস পরিমাণ কি করলাম আমরা পানি তুলে নিলাম, তাহলে কি সমুদ্রের কোনো ক্ষতি হবে, কোনোই ক্ষতি হবে না। সমুদ্র থেকে যদি 1 গ্লাস পরিমাণ পানি যদি তুলে নি বা 1 বালতি পানি তুলি, তাও তার কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এই ডেল এক্সটা সেরকম, ডেল এক্সটা কি খুবই 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 মানে ক্ষুদ্র, যা 2x এর তুলনায় খুবই খুবই মানে ক্ষুদ্র। এখন এখানে কি বোঝাচ্ছে 2x এই মানটা কি
এই জায়গায় যদি ডেল এক্সটা কি বুঝাইছে, 0 এর খুবই কাছাকাছি, সেহেতু এই মানটা 2x এর সাথে যোগ করা বা না করলেও একই মানই আসবে, খুবই কাছাকাছি মানটাই আসবে। তাহলে এই মানটা আসে কি 2x। আচ্ছা, আমরা এখান থেকে কি পাইলাম যে y ইকুয়াল fx ইকুয়াল x স্কয়ার, এটার যদি লিমিট দ্বারা করি, লিমিট দ্বারা কি আসে, লিমিট ডেল এক্স টেন্স টু 0, এই মানটা কত দিচ্ছে, আউটপুট আমাদের কত দিচ্ছে, f অফ x, ফাংশন অফ x, এই ফাংশন অফ x এর মানটা কি দিচ্ছে 2x। এইটাই যদি আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতাম, এটা কি লিমিট দেওয়া আছে, লিমিটের কাজ ব্যতীত যদি ডিফারেন্সিয়েশন মানে এই চলকটুকুকে আমরা ডিফারেন্সিয়েশনের সময় ddx করতে পারতাম, ddx উপরে কি আসতো, ফাংশন অফ x মানে x স্কয়ার, এই মানটা কি দিচ্ছে 2x দিচ্ছে কিনা, এখানে এই মানটা আসতেছে কিনা, তাহলে এই মানটা আসতেছে, এখানে লিমিট ডেল এক্স টেন্স টু কি ছিল 0, সেই মানটাকে আমরা কি করছি, এই মানটাকে চেঞ্জ করে দিছি কি ddx এর মাধ্যমে চেঞ্জ করছি, কারণ হচ্ছে এটাও একটা অপারেটর যা লিমিটের মাধ্যমে চেঞ্জ করা যায়, এই অপারেটরটা চেঞ্জ করলাম, এখন কি আসলো এক্স স্কয়ার, যার আউটপুট কি দিছে এখানে 2x। তাহলে এখন তোমাদের কাজ থাকবে ddx যেরকম বার করি আমরা x⁴ ইকুয়াল কি হইতে পারে, বা এখন লিমিট দিয়ে কি মান আসবে সেটা নির্ধারণ করা। পাশাপাশি এখন আমাদের আরেকটা জিনিস আলোচনা করব, আজকের এই টপিক থেকে এত দূর অব্দি থাকবে লিমিটের, কিন্তু পাশাপাশি লাস্টে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অনির্ণীয় এবং অসংজ্ঞায়িত, অনির্ণীয় এবং কি অসংজ্ঞায়িত, এই মানগুলো খুবই 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 আসে আমাদের যখন কাজ করি, তখন কি এরকম ধরনের মান আসে। কি ছিল, একটা হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে কি বোঝায়, যা সংজ্ঞা মানে না, যা কি করে না, সংজ্ঞা মানে না। আচ্ছা, আমরা সংজ্ঞা কিভাবে মানে না, আমরা ধরলাম 10/5, এটাই কল কি 2। আচ্ছা, এখন যদি আমরা অসংজ্ঞায়িত ফরম্যাটটা কি ছিল 1/0, অসংজ্ঞায়িত ফরম্যাটটা কি ছিল 1/0, এটার মান আসে প্লাস মাইনাস ইনফিনিটি, প্লাস মাইনাস কি আসে ইনফিনিটি। আচ্ছা, আমরা যদি কোনো কিছুকে যদি ভাগ করি কোনো কিছু দ্বারা, তাহলে মান কয়টা আসতেছে, একটা, কিন্তু এখানে মান কয়টা আসতেছে, একটা, এখানে মান আসতেছে দুইটা, এখানে আসতেছে কয়টা, একটা। এটা কি করতেছে, সাধারণ যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাকে কি করতেছে, মানতেছে না, এজন্য এটা কি অসংজ্ঞায়িত। আরেকটা আছে কি অনির্ণীয়, অনির্ণীয়টা কি, অনির্ণীয়টা হচ্ছে 0,0, যার মান কি করা যাবে না, নির্ণয় করা যাবে না, আমরা হুবহু ভাবে 10/5 ইকুয়াল লিখতে পারি 2। আচ্ছা, আমরা এটা ফরম্যাটটা কি জানি, অনির্ণয় ইকুয়াল জানি কি 0/0, আচ্ছা 0/0 ইকুয়াল x ধরে নিলাম। আচ্ছা, এটা যদি 5 যেমন 10/5 করছি ইকুয়াল 2 আসছে, 5 গুণন যদি 2 করি তাহলে কি আবার 10 আসবে কিনা, আসবে। তাহলে এখানে ধরো যে 0/0 ইকুয়াল এক্স ধরছি, তার মানে এখানে যদি এটা গুণ দিই তাহলে আবার কি এই 0 কায় আসবে, ঠিক কিনা, 0 আসবে। তাহলে এক্স এর মান যদি এখন 1 2 3 4 সারা পৃথিবীর যত মান আছে সব দিই, তাহলে কি 0 আসবে না, তাহলে এক্স এর মান কতগুলো আসতেছে, অসংখ্য আসতেছে না, এই অসংখ্য মানেই বোঝাচ্ছে অনির্ণীয়, এই মানটা কি হবে, অসংখ্য হবে, নির্ণয় করা যাবে না। আজকে তোমাদের জন্য এইটুকুই থাকবে, ইনশাল্লাহ আগামী চ্যাপ্টারে ডিফারেন্সিয়েশনের বাকি যতটুকু আছে সব বিষয়ে ধারণা দেব।